আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আজকের লাইভে আমন্ত্রণ জানিয়ে আমি আলাউদ্দিন শিকদার আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি পেজ জুলাঙ্গি থেকে। আশা করি সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন এবং লাইভটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আজকের লাইভটি। আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ হতে যাচ্ছে। জুলাঙ্গি থেকে লাইভটি করতেছি আমি আলাউদ্দিন শিকদার। অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। আজকের লাইভের বিষয়ে বস্তু অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আজকের লাইভের বিষয়বস্তু কি হতে যাচ্ছে। বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা, ভারত কি সত্যি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র? এমন প্রশ্ন অনেকের মনেই জেগেছে 2024-এ এসে, যে ভারত কি কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল কিনা। যদি বন্ধু রাষ্ট্রই হয়ে থাকে তাইলে ভারত বারবার কেন চুক্তি বহির্ভূত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি করে, সেই বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে বোধগম্য নয়। এই বিষয়ে আলোচনা নিয়ে আজকের এই লাইভটি, বন্ধুদেরকে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং তাদেরকেও এই লাইভটি দেখার জন্য অনুরোধ করবেন এবং বেশি বেশি করে ছড়িয়ে দেন লাইভটি। প্রতিবাদ করুন, যে যেখান থেকেই দেখছেন তার নিজ অবস্থান থেকে প্রতিবাদ করার চেষ্টা করি আমরা সকলে মিলে। তো লাইভের বিষয়বস্তু হচ্ছে বাঁধ কেন, তিস্তা বাঁধ কেন বাংলাদেশের বন্যা সৃষ্টি করে এই বিষয়ে, এবং ভারত বিভিন্ন সময়ে আমাদের যে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি করে, এটা কি কোনো রাজনৈতিক কারণ? সেইটারও প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। অনেকেই আমাকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য এবং এই সরকারকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্যই ভারত বসে বিভিন্নভাবে নীল নকশা আঁকতেছেন, যে নকশার কারণেই ভারত হয়তো আমাদেরকে এই বাঁধ খুলে দিয়ে কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি করে। এখন বিষয় হচ্ছে ভারত কেন এই বাঁধগুলো খুলে দেন, সেই বিষয়ে আমাদের প্রশ্ন জাগে। তাইলে কি ভারত কি সত্যি আমাদের বন্ধু? সেক্ষেত্রে রবীন্দ্রনাথের দুই বন্ধু কবিতাটি আমি বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার দুই বন্ধু কবিতায়, মূঢ় পশু ভাষাহীন নির্বাক হৃদয়, তার সাথে মানবের কোথা পরিচয়, কোন আদি স্বর্গলোকে সৃষ্টি প্রভাতে, হৃদয়ে হৃদয়ে যেন নৃত্য যাতায়াতে, পথচিহ্ন পড়ে গেছে আজও চিরদিনে, লুপ্ত হয় নাই তাহা তাই দেহে চিনে, সেদিনের আত্মীয়তা গেছে বহু দূরে, তবু সহসা কোনো কথাহীন সুরে, পরাণে জাগিয়া উঠে ক্ষীণ পূর্ব স্মৃতি, অন্তরে উচ্ছলি ওঠে সুধাময়ী প্রীতি, মুগ্ধ মূঢ় স্নিগ্ধ চোখে পশু চাহে মুখে,
মানুষ তাহারে হেরে স্নেহের কৌতুকে, তারপরে দুই জীবে অপরূপ খেলে। ভারত যখনই তাদের অঞ্চলে, তাদের অঙ্গরাজ্যগুলোতে গঙ্গা বলুন, মুহুরী বলুন, যেখানেই তাদের হচ্ছে পানির চাপ দেয়, বাঁধে, এবং তাদের ভারতীয় বিভিন্ন অঙ্গরাজ্যে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যে যখনই বন্যার সৃষ্টি হয়, অতিবৃষ্টির সৃষ্টি হয়, তখনই এই বাঁধগুলোর চুক্তির বহির্ভূতে বাহিরে গিয়ে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বাঁধগুলো খুলে দেয়। যেই বাঁধগুলো খোলার কারণে আমাদের দেশে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, সিলেট সহ এই সকল অঞ্চলগুলোতেই কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি হয়। এবং আমরা প্রতি বছরই দেখে থাকি যে ভারতের এই বাঁধ খুলে দেওয়ার কারণে, অসময়ে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের যেই সকল কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, সেই বন্যার ফলে বাংলাদেশে প্রতি বছর প্রায় কয়েক লক্ষ হেক্টর জমি প্লাবিত হয় এবং চাষাবাদযোগ্য যেই জমিগুলো থাকে, কৃষকের চাষাবাদের ক্ষতি হয়। সার্বিকভাবে বাংলাদেশের কৃষি, আমরা জানি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের প্রধান পেশাই, এদেশের মানুষের প্রধান পেশাই কৃষি। সেই কৃষি খাতে কতটা ক্ষয়ক্ষতি করে থাকে তাও আমরা দেখি। কিন্তু কখনো বাংলাদেশ সরকারকে, পূর্ববর্তী তৎকালীন যে সরকার, বিশেষ করে বিগত 15 বছর বা 16 বছর যেই শাসকের মাধ্যমে দেশ শাসিত হয়েছে, সেই শাসক সরকার কখনো এর প্রতিবাদ বা নিন্দা পোষণ করেন এবং নিন্দা জানান। এবং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে এর নদীগুলোতে ভারতের যেইভাবে পানি বন্টন করার কথা ছিল চুক্তি অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী ভারত সরকার কখনোই তিস্তা এবং মুহুরী বাঁধ থেকে পানি বন্টন করেন। যখনই পানি বন্টন করেনি, তখন আমরা কেন তৃতীয় পক্ষের কাছে দ্বারস্থ হব না, আন্তর্জাতিক মাধ্যমে কেন দ্বারস্থ হয়নি পূর্ববর্তী সরকার, তাও আমার বোধগম্য নয়। যদি দেখি ভারতের কারণে বাংলাদেশের সৃষ্ট মানব সৃষ্ট যেই বন্যা, সেই বন্যার ক্ষয়ক্ষতি, বিশেষ করে আমরা 2022-এর জুন মাসের যেই সিলেটের বন্যা হয়েছিল, সেই বন্যার কথাই আমরা বলতে পারি যে ভারতের সৃষ্ট বন্যার ফলে আকস্মিকভাবে বাংলাদেশে কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি করে ভারত বাঁধ খুলে দিয়ে, এবং যার ফলে বাংলাদেশে ভূমিধসের সৃষ্টি হয়। সারা দেশে কমপক্ষে 2.21 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয় 2022 সালের সেই বন্যায়। এবং আমরা লক্ষ্য করি যে 2022 সালের সেই বন্যায় প্রায় 30,000 লোক আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছিল বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশের বেশ কিছু বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয়ের জন্য ঘুরে বেড়াতে দেখা গেছে। সিলেটের 2022 সালের সেই কৃত্রিম সৃষ্ট বন্যায় সিলেটের 23টি ওয়ার্ড, 13টি উপজেলা, 1548টি গ্রাম সহ সিলেট জেলার প্রায় 75% এলাকা পানিতে প্লাবিত হয়েছিল এই ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যার ফলে। ভাবা যায়
কিন্তু আমাদের দেশের সরকার প্রধান এর কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। 2022 সালের জুনের সেই প্রাকৃতিক সৃষ্ট বন্যায় 825,000 জন মানুষকে প্রভাবিত করেছিল। বিশেষ করে সুনামগঞ্জ জেলায় বন্যায় অন্তত পক্ষে 5,60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে। তখন 2022-এর বন্যায় ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছিল যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় 7,72,000 শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছিল সিলেট জেলার অর্ধশতাধিক ফসল ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। একটা অর্থনৈতিক অবস্থাকে কিভাবে ভারতীয় সরকার বারবার ক্ষতিগ্রস্ত করে, তাও কিনা বাংলাদেশের ভূখণ্ডে থাকা বাঁধগুলো খুলে দিয়ে, যা আমরা প্রতি বছরই মুখ বুজে সহ্য করে যাই। আমাদের আর্থিক ক্ষতিগুলো আমরা মুখ বুজে সয়ে যাই এবং আমাদের দেশে এই সকল কৃত্রিম বন্যার ফলে অসংখ্য মানুষ প্রাণহানি হয়। তারপরও আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলি, আর এই বন্ধু রাষ্ট্র আমাদেরকে প্রতি বছর বন্ধুত্বের পরিচয় এভাবেই দিয়ে থাকে। বর্তমানে যারা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করেন, যে সকল হিন্দু ভাই বোনেরা আমাদের দেশে থাকেন, বসবাস করেন আমাদের সাথে, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু হিসেবে, তারা বলেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন। ভারতীয়রা চায় আমাদের দেশের ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে। আপনারা বুঝেন না, এই যে বাঁধ খুলে দেয়, সেই বাঁধ কি শুধু মুসলমান পরিবারগুলোতেই কি পানি ঢুকে? শুধু মুসলমানই ক্ষতিগ্রস্ত হয়? হিন্দু পরিবার কি ক্ষতিগ্রস্ত হয় না? এখন আপনাদের ভারতীয় সরকারের সেই সংখ্যালঘু প্রীতি কোথায় থাকে? যখন বাঁধ খুলে দিয়ে এদেশের 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তখন ভারতীয় সরকারের সেই সংখ্যালঘুর ঝন্ডা কই থাকে? আপনারা আমরা কি একবারও সেই প্রশ্ন করেছি? করতে পারিনি, কারণ আমাদের সেই বাক স্বাধীনতা ছিল না। 2024-এর এই প্রেক্ষাপটে এসে ছাত্র আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের ফলে আজ বাংলাদেশের 18 কোটি মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়। আর এই বাক স্বাধীনতা ফিরে পাওয়ার ফলে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন করে। 2024-এ এসে যে বাক স্বাধীনতাটা আমরা পেয়েছি, সেই বাক স্বাধীনতাটাকে আমাদেরকে একজন দেশের সুনাগরিক হিসাবে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোর জন্য আমরা যেই সকল আন্দোলন সংগ্রামগুলো চালিয়ে যাচ্ছি, এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে আরেকটা বিষয় সংযোগ করতে হবে। সেই বিষয়টি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের একমাত্র
নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের সকলকে এই দাবিটি তুলতে হবে। সেই দাবিটি হচ্ছে বাংলাদেশ সরকারকে অবশ্যই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে যেন বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ নির্মাণ করার ফলে ভারত সরকার প্রেসারের উপরে থাকবে এবং তারা তিস্তা চুক্তি, মহুরী চুক্তি, এই চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তারা নড়েচড়ে বসবে। কারণ আমাদের সীমান্তবর্তী অঞ্চলের ভিতরে কোনো বাঁধ, নিজস্ব বাঁধ না থাকায় আমরা ভারতের এই সকল নৈরাজ্য বিগত স্বাধীনতার পর থেকেই সহ্য করে আসতেছি। এটাকে আর কোনো মতেই বাড়তে দেওয়া সম্ভব না, বাড়তে দেওয়া যাবে না। এখনই মোক্ষম সময় আমাদের সকলকে সমবেতভাবে নিজের ভয়েসকে রেইজ করা, যে বাংলাদেশের ভিতরে বাঁধ নির্মাণ করে যাতে করে তিস্তা চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের জন্য ভারত সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা। আর এই চাপ প্রয়োগের ফলেই ভারত সরকার বাধ্য হবে তিস্তার মতো যতগুলো বাঁধ আছে সেই বাঁধগুলোর সঠিক চুক্তি বাস্তবায়ন করতে। অসময়ে তারা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করতে পারবে না এবং এই বন্যা সৃষ্টি ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিও আর হবে না আশা করি। সেজন্য এখনই মোক্ষম সময় আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। ছাত্র জনতাকে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য এই আওয়াজ অবশ্যই তুলতে হবে। আমরা 2022-এর পরে 2020 সালের যদি পিছনের দিকে একটু ঘুরে যেতে চাই, যে 2022-এর পূর্বে 2020 সালে বাংলাদেশে ভারতের কারণে যে কৃত্রিম বন্যা হয়েছিল, সেই বন্যাটাই ছিল ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে। আর এই ফারাক্কা বাঁধে গঙ্গার উপরে ভারত সীমান্তে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পানির চাপ পড়ে, সেই চাপের কারণে তারা ফারাক্কা বাঁধ খুলে দেয় এবং সেই ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে 2020 সালের আগস্ট মাসের শেষ দিকে বাংলাদেশে কৃত্রিমভাবে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার সৃষ্টির ফলে পদ্মা নদী দিয়ে হু করে পানি আসতে থাকে এবং পদ্মার যে বিভিন্ন শাখা নদী আছে, সে শাখা নদী জলাঙ্গি নদীতে জল প্রবেশ করে এবং এই বন্যায় ইছামতি নদী হয়ে জল ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় প্লাবিত করে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করে। এছাড়া পদ্মা থেকে জল কপোতাক্ষ নদ হয়ে
খুলনা বিভাগের বহু জেলা ও বরিশাল বিভাগের 2টি জেলায় বন্যার সৃষ্টি করেছিল সেই 2022 সালে ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যায়। এই বন্যার ফলে বাংলাদেশে 9টি জেলা তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই 9টি জেলার ভিতরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সেই সাতক্ষীরার জেলাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। উইকিপিডিয়ার তথ্য মতে 2020 সালের সেই কৃত্রিম বন্যায় 8 লক্ষ মানুষ গৃহহীন হয়েছিল। 58,000 পরিবারের 31 লক্ষের বেশি মানুষ বন্যায় সরাসরি ক্ষতির সম্মুখীন হয়েছিল, যেটা ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। তারপরেও আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলি, এবং বন্ধু রাষ্ট্র বলে আমরা সবসময় ভারতকে মাথায় তুলে রাখি, কিন্তু প্রতিদানে ভারত আমাদেরকে কি দেয়? দেয় কৃত্রিম সৃষ্ট বন্যা। আর এই বন্যার ফলে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতি, ভূমির ক্ষতি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার ক্ষতি এবং সাধারণ মানুষের মৃত্যু তো আছেই। আমরা যদি যৌথ নদী কমিশনের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঘাটাঘাটি করি, যে তাদের ওয়েবসাইট থেকে পাই যে আবহমানকাল ধরে নদীমাতৃক বাংলাদেশে কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহের আবর্তিত হচ্ছে পানিকে ঘিরে। কারণ আমরা সকলেই জানি যে বাংলাদেশে প্রায় 410টির মতো নদী প্রবাহিত হয়। এই নদীগুলোর মধ্যে 57টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী। এই 57টি নদীর ভিতরে, আন্তঃসীমান্ত নদীর ভিতরে 54টি নদী ছিল ভারতের সাথে বাংলাদেশের, বাকি 3টি নদী এসেছে মায়ানমার থেকে। এই 54টি ভারত সীমান্তের সাথে 54টি যেই আন্তঃনদী আছে, সেই 54টি আন্তঃনদীর মধ্যে 51টি নদী, এই 51টি নদীর ভিতরে 3টি বৃহত্তর নদী হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা, যার আয়তন 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার এই নদীর মাত্র 7% হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, 1972 সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার এবং ভারত প্রজাতন্ত্রী যেই ভারতের সরকারের মধ্যে দুদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালনা হয়েছিল এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থায়ী ভিত্তিতে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু এই নদী কমিশনগুলো আদৌ বাংলাদেশের কোনো কাজে আসছে কিনা আমরা দেখে থাকি। এই নদী কমিশন বাংলাদেশের কোনো কাজেই আসেনি, বরং বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই জানি যে 1972 সালের নভেম্বর মাসে
ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের যে স্ট্যাটিউট স্বাক্ষরিত হয়, সেই স্ট্যাটিউটের যেই স্বাক্ষরের যেই প্রকল্প যেই অংশগুলো ছিল আলোচনার বিষয়, বাস্তবায়নের বিষয় ছিল, সেই বিষয়গুলোর ভিতরেই প্রথমেই ছিল অংশগ্রহণকারী যেই আমাদের যেই দুটি দেশ, এই দুটি দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখে সর্বাধিক যৌথ ফলপ্রসূ প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন নদীসমূহ থেকে সর্বোচ্চ সুফল প্রাপ্তি নিশ্চিতকরণ। কিন্তু আমরা দেখি কি, ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজির মধ্যে থাকতে চায় সর্বদাই, এবং ভারত এই যে চুক্তি, সেই চুক্তি ভুলে তাদের নিজস্ব সুবিধা হাসিল করার জন্য সব সময় তাদের নিজেদের প্রয়োজনে এই বাঁধগুলিকে খুলে দেয়। 1952 সালের সেই স্ট্যাটিউট এর ভিতরে আরেকটি অংশ ছিল বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ উদ্ভাবন ও যৌথ প্রকল্প বাস্তবায়নের সুপারিশকরণ, যেটা আমরা বিগত সালগুলোতে ফলপ্রসূত কার্যকর হয়েছে বলে দেখিনি। এর ভিতরে আরেকটি ছিল আগাম বন্যা সতর্কীকরণ, বন্যা পূর্বাভাস, ঘূর্ণিঝড় সতর্কীকরণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাব প্রণয়ন। 4 নম্বরে যে পয়েন্টটি ছিল, সেটি ছিল দুই দেশের বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের সমীক্ষা পরিচালনা, যাতে করে উভয় দেশের জনসাধারণের পারস্পরিক সুফল আনয়নে আঞ্চলিক পানি সম্পদ সমতার ভিত্তিতে ব্যবহার করা যায়। বাংলাদেশের সাথে এই চুক্তির 4th নাম্বার যেই ধাপটি ছিল, আপনার পানির যেই বন্টনের যেই কথাটা ছিল, ভারত সর্বোচ্চভাবে এই চুক্তিটি অগ্রাহ্য করেছেন। এই চুক্তিটি তারা বাস্তবায়ন করেননি, এবং বাংলাদেশে ভারত বিভিন্ন সময় তাদের প্রয়োজনে অসময়ে বাঁধগুলো খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে। যেই কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে, সেই কৃত্রিম বন্যা সৃষ্টির মাধ্যমে ভারত সরকার এই চুক্তিটি লঙ্ঘন করেছেন এবং বাংলাদেশে অর্থনৈতিক ক্ষতিও সাধন করেছেন। যার কারণে আমি মনে করি এই চুক্তিটি ভারতের সাথে রাখা আর কোনো দরকারই হয় না। এই চুক্তিটি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে ভারতের সাথে বৈঠক করে এই চুক্তিটি অবশ্যই বাতিল করতে হবে, এবং বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে নতুন করে বাঁধ নির্মাণ করে বাংলাদেশ থেকে ভারতকে প্রেশারাইজ করতে হবে। এরপরে যদি আমরা যাই যে যৌথ নদী কমিশন গঠনের জন্য 1996 সালের গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির আওতায় প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে
31 মে পর্যন্ত সময়কালে ভারতের ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ প্রবাহ পর্যবেক্ষণ ও পানি বন্টন এবং বাংলাদেশের হার্ডিঞ্জ সেতুর নিকট যৌথ প্রবাহ পর্যবেক্ষণ সংশ্লিষ্ট কার্যক্রম তত্ত্বাবধান করবেন। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি ভারত সরকার সঠিক সময়ে এই বাঁধগুলো খুলে দেয়নি, বরং অনাবৃষ্টি ও খরার কারণে বাংলাদেশের কৃষক বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2018-19 অর্থ বছরে সম্পাদিত যেই যৌথ কমিশনের যেই কর্মকাণ্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে ফারাক্কা বাঁধ থেকে প্রতি বছর 11,000 থেকে 16,000 কিউসেক পানি ভাগীরথী হুগলি নদী দিয়ে প্রত্যাহারের নিমিত্তে ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালের 18 এপ্রিল একটি সমঝোতা স্বাক্ষর হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই সমঝোতা স্বাক্ষর বাস্তবায়ন হয়নি। দুদেশের মধ্যে পরবর্তীকালে কোনো সমঝোতা স্বাক্ষর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরে যদি আমরা তিস্তার পানি বন্টনের দিকে তাকাই, যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির অনুচ্ছেদ 9 আলোকে তিস্তা নদীর পানি বন্টনকে অগ্রাধিকার প্রদান করে তিস্তা, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী, খোয়াই ও গোমতী নদী পানি দুদেশের মধ্যে বন্টনের জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদী চুক্তি প্রণয়নের ব্যবস্থার লক্ষ্যে 1997 সালের জুলাই মাসে ভারত বাংলাদেশ যৌথ কমিশনের 32তম সভায় দুই দেশের পানি সম্পদ সমন্বয়ের নেতৃত্বে যৌথ কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটির কার্যক্রম বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। যদি আমরা 2015 সালের দিকে লক্ষ্য করি, 2015 সালে আমরা দেখেছি 2015 সালে জুন মাসে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের সফরকালে প্রকাশিত যৌথ যেই ঘোষণা উল্লেখ করেছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে 2011 সালে দুদেশের মধ্যে সম্মত রূপরেখা অনুযায়ী অনতিবিলম্বে তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানি বন্টন চুক্তির জন্য অনুরোধ জানায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ভারতীয় যেই প্রধানমন্ত্রী তিনি বলেন যথাশীঘ্রই তিস্তা ফেনী নদীর অন্তর্বর্তীকালীন পানি বন্টন চুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সে আলোচনা বাস্তবায়ন হয়নি 2017 সালেও। যদি 2017 সালের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2017 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের সফর করেন। সেই সফরে 2011 সালে যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল, সেই সমঝোতা স্বাক্ষরের নিয়ে সুষ্ঠু পানি বন্টনের জন্য অনুরোধ জানায় এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তখনও ভারতীয় প্রধানমন্ত্রী পুনঃ উল্লেখ করেন যে তার সরকার খুব শীঘ্রই চুক্তি বন্টনের মাধ্যমে ভারতের সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করছে। শুধুমাত্র বন্ধু রাষ্ট্র আমাদেরকে বারবার এমন আশার বাণী দেখিয়ে রাখেন এবং আমরা সেই আশার বাণী দেখে ভারতকে আমাদের দেশের সীমান্তবর্তী, আমাদের দেশের সীমানা, আমাদের দেশের রেল সংযোগ, আমাদের ভূখণ্ড, আমাদের পোর্ট ব্যবহার করতে দেই, যেটা অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের
হৃদয়ের রক্তক্ষরণের বিষয়। এবং আপনি যদি একজন দেশপ্রেমিক হন, সেই দেশপ্রেমিক হিসাবে আমাদের অন্তরে সবসময় এ বিষয়টি নাড়া দেয় যে ভারতকে আমরা কেন বিনা স্বার্থে বারবার এত সুযোগ দিয়ে থাকি, কেন ভারত সরকার আমাদের থেকে এত সুবিধা পাওয়ার পরেও আমাদেরকে মাত্র 13 কিলোমিটার পথ তাদের দেশ থেকে ব্যবহার করতে দিচ্ছে না। ভারত বাংলাদেশ ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বোঝানোর জন্য কেন তিস্তা বাঁধ খুলে দিয়ে বারবার কৃত্রিমভাবে আমাদের দেশে বন্যার সৃষ্টি করা হয়। আজ দেখবেন আপনারা কোন হিন্দু সুশীল সমাজ এখন আর ভারতকে প্রশ্ন করবে না। আমরা দেখেছি, অনেক লজ্জার বিষয় হলেও, কষ্টের বিষয় হলেও আমাদের বলতে হয়, আমাদের হিন্দু ভাইয়েরা অনেককে দেখেছি ভারতের কাছে আশ্রয় চাচ্ছে, কিন্তু ভারত তো তাদের আশ্রয় দূরের কথা, একটা রুটি পর্যন্ত দিয়ে সহায়তা করেনি। বরং বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি খারাপ আছে জানা সত্ত্বেও তারা কৃত্রিমভাবে এদেশের ভিতরে পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আপনারা বারবার বলেন, যদি কোনো ভারতীয় ভাই, বন্ধু বা নাগরিক আপনি যদি দেখে থাকেন, বিনয়ের সাথে আপনাদেরকে বলি, আপনারা বারবারই বলেন বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয়দেরকে দেখতে পারে না, ভারতীয়দেরকে ঘৃণা করে। আপনারা দেখেন ঘৃণার কারণটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়। আমরা আপনাদেরকে এত দেওয়ার পরেও আপনারা আমাদেরকে বন্ধু হিসাবে কি দিচ্ছেন? পেঁয়াজ, রসুন, আলুর কথা বলেন, ওইটা তো আমরা টাকা দিয়েই কিনে নিচ্ছি। এটা না নিলে আপনাদের দেশের কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কৃষকের ফসল নষ্ট হবে, আমরা টাকা দিয়ে নেই। কিন্তু আপনারা যে দিচ্ছেন সেই দায় তো আমরা অস্বীকার করি না। কিন্তু বন্ধুত্বের যেই পরিচয় আপনাদের দেওয়ার দরকার, সেই বন্ধুত্বের পরিচয় আমরা পাই না। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা ভারতীয়দেরকে ঘৃণা করি না। বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই ভারতীয় সাধারণ মানুষদেরকে ঘৃণা করে না। ঘৃণা করে ওই শাসক গোষ্ঠী, ভারতীয় পার্লামেন্টে যে সকল নেতা কর্মীরা থাকে তাদেরকে, যারা এই সকল চুক্তির পুরোটাই বাস্তবায়ন করে না। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে, বাংলাদেশের অর্থনীতিকে বিভিন্নভাবে ক্ষতি করে। অসময়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করে। আমাদের ঘৃণার জায়গাটা এখানেই সৃষ্টি হয়। আমরা যদি আপনাদেরকে ইলিশ না দেই, তাহলে আপনাদের দেশে ইলিশের দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দুঃসময়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান না, তাহলে আপনাদের প্রতি আমাদের ভালোবাসাটা কোন জায়গা থেকে বাড়বে? সেইটার উত্তর দিয়ে যাবেন। যাই হোক, কথায় কথা বাড়ে,
আর কথা বাড়াবো না, আজকে এখানেই শেষ করব। আমি আশাবাদী এবং যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবশ্যই একটি পদক্ষেপ গ্রহণ করবেন, যে পদক্ষেপ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের সাধারণ মানুষ এই পদক্ষেপকে সাধুবাদ জানাবে এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খুব দ্রুতই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেক, যেই উদ্যোগের ফলে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয় কৃত্রিমভাবে সৃষ্ট বন্যা থেকে বাঁচবে এবং তিস্তার যেই চুক্তি, মুহুরী যেই চুক্তি, সেই মুহুরী এবং তিস্তার চুক্তি যথাযথ বাস্তবায়নের জন্য ভারত সরকারকে চাপ প্রয়োগ করবে। আমরা ভারতের কারণে এভাবে আর কৃত্রিম বৃষ্টি চাই না, কৃত্রিম বন্যা চাই না, যেটার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশের সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, আমাদের দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এটি অবশ্যই আমরা চাই না। তাই আমার লাইভটি যারা দেখতেছেন তাদের সকলকে আমি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান, আওয়াজ তুলুন। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি যেন অবশ্যই বাংলাদেশের ভিতরে নিজস্ব বাঁধ নির্মাণ করেন, যেই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশ ভারতের মাঝে যেই নদীর পানি বন্টনের যেই চুক্তি রয়েছে সেই চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হবে, এই আশা আমি রাখি। আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। পেজ জুলাঙ্গি থেকে আমি আলাউদ্দিন শিকদার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।